বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অবশেষে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ইস্যুতে মুখ খুলল ভারত। কূটনৈতিক কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ, বললেন রণধীর জয়সওয়াল। নির্বাচন কমিশন বিতর্কিত পদক্ষেপ নিয়েছে, গুরুতর অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। নির্বাচন নিয়ে জামায়াতের পরিকল্পনায় ছন্দপতন, আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্য ভাঙন, বিভক্ত ইসলামপন্থীদের ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুত পর্যবেক্ষক দল, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। ভোটের মাঠে বিএনপির বিদ্রোহীদের দাপট, হাইকমান্ডের হুঁশিয়ারির পরও মিলছে না সমাধান। মিত্র দলের দৃষ্টি জাতীয় সরকারের দিকে। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় কূটনীতিক, এমন তথ্য প্রচার হচ্ছিল সংবাদ মাধ্যমে। এমনকি জামায়াতের আমিরও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বৈঠকের বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত। সেটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, ভারতের মিশন বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে। জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকে দেখা উচিত। এর আগে ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় 31 ডিসেম্বর। সেখানে তিনি বলেন 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি, অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় 2 সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এলো। এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ, সেই শহীদদের প্রতি জুলুম করা হবে, তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। 71 সালের যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য, 90-এর স্বৈরাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিগত 16 বছরে যারা গুম শহীদ হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছেন, 24-এর আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যে গণতান্ত্রিক সরকার, আপনারা যারা আজকে সামনে বসে আছেন, এখানে উপস্থিত হয়েছেন, শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে, দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা ছিল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার। শুরুতে প্রয়াসও ছিল ভালো। যুগপৎ আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দেখা যায় ইসলামপন্থী দলগুলোকে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে ধীরে ধীরে দৃশ্যমান হয় ফাটল। সবশেষ জামায়াতের 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্য দিয়েই ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে গেল 3 বাক্সে। সবশেষ মনোনয়নপত্র জমা দেওয়া 268 আসনে নির্বাচন করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন। বাকি 32 আসনে দলটির পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে, অর্থাৎ 300 আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত 3টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় ইসলামী দল 5টি। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত 3টি ইসলামী দল, যাদের একটি নিবন্ধিত ও 2টি নিবন্ধনহীন।
কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল 70 থেকে 80টি আসন, বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের 30 থেকে 35টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। শেষ পর্যন্ত জামায়াত 40 পরে 45 আসন ছাড়তে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি। শুক্রবার ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, জামায়াতের নির্বাচনী ঐক্য না থাকার কারণ হচ্ছে নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছেন তারা। লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জামায়াত ইসলামী বড় শক্তি হলেও আদর্শিক ও নৈতিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয় বলে মন্তব্য তার। এ বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, ইসলামী আন্দোলনের জন্য চেয়ারও খালি রাখা হয়েছে, আসনও ফাঁকা রাখা হয়েছে। তারপরও দলটি জোটে না আসলে কি করার সেই প্রশ্ন তোলেন তিনি। ফাঁকা রাখা 47টি আসনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখন দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাকি আসনগুলোতে কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে দলগুলোর বৈঠকে কিছুটা আলোচনা করে রাখা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে দেশজুড়ে পর্যবেক্ষকরা কাজ করছেন। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে জানান, ইতোমধ্যে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষককে দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়ানো হবে। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মিশনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এ নিয়ে কোনো উদ্বেগ তারা অনুভব করছেন না। ইন্তালাসে জানান, মিশনের মূল লক্ষ্য হল নির্বাচনী প্রক্রিয়া যাচাই করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এর আগে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইইউ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দেয় এবং নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করে। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াপস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে নারী, ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাকে বোঝায়। তিনি বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির দিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান। নির্বাচনে ইইউর 27টি সদস্য দেশ সহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় 200 জন পর্যবেক্ষক অংশ নেবেন। নির্বাচন শেষে 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আসন সমঝোতার পর বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অনেকেই ভোটের মাঠে সক্রিয় থাকায় জোটসঙ্গী দলগুলোর মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। তবে সেই অসন্তোষ সত্ত্বেও যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের প্রত্যাশা পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারে স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দলগুলোর এমন মনোভাবের কথা জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, বিএনপি শুরু থেকে জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলে আসছে। যাদের সঙ্গে রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাদের নিয়েই সরকার গঠন করা হবে। মিত্রদের কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। 2023 সাল থেকে বিএনপি ঘোষণা দিয়ে আসছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। পাশাপাশি 31 দফায় সংসদের উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কথাও বলা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। আসন সমঝোতার ভিত্তিতে এবার মিত্রদের 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে ছেড়ে দেওয়া 8টি আসনে বিএনপির বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়ছে। গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আসন না পাওয়ায় কিছুটা ক্ষোভ থাকলেও বিএনপির জাতীয় সরকার গঠনের আশ্বাসের কারণে তারা বিষয়টি মেনে নিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অসন্তুষ্টি থাকলেও যুগপৎ ধারার ঐক্য ধরে রাখার স্বার্থে নির্বাচনে থাকা ছাড়া বিকল্প নেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সব দলের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে, তবে জাতীয় সরকার গঠনের ঘোষণাই সেই ক্ষোভ প্রকাশ্যে আসতে দিচ্ছে না। মিত্রদের প্রত্যাশা শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে।
ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে এক অজানা অধ্যায়ে প্রবেশ করেছে ইরান। গত ৮ জানুয়ারি রাজধানী তেহরান থেকে শুরু হওয়া দেশ জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের পর কর্তৃপক্ষ ৩১টি প্রদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। মোবাইল নেটওয়ার্কও আংশিকভাবে বিচ্ছিন্ন থাকায় প্রায় ৯ কোটি মানুষ বাইরের বিশ্বের সঙ্গে কার্যত যোগাযোগ হারিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় শহরগুলোতে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র টহল, চেকপোস্ট ও ধরপাকড় জোরদার করা হয়েছে। মানবতা বিরোধী সংগঠনগুলোর দাবি, সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও ইরান সরকার এসব তথ্যকে অতিরঞ্জিত ও শত্রুপক্ষের অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী বিক্ষোভের আড়ালে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী ও সন্ত্রাসীরা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে এবং বিচার বিভাগ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে সরকারপন্থী পাল্টা কর্মসূচি ও নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার আয়োজন করা হয়েছে। ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বড় ধরনের বিক্ষোভ হলেও এবারের আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে পুরো অঞ্চল এখন তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইসলামী প্রজাতন্ত্রের পতনে বিশ্ব সম্প্রদায়ের সরাসরি সহায়তা চেয়েছেন। তিনি বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিশেষভাবে ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, এটি হবে কিনা সেই প্রশ্ন নেই, প্রশ্ন কেবল কখন হবে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালানোর আহ্বান জানান। তার মতে এমন হামলা আন্দোলনকে সহজ করবে এবং প্রাণহানি কমাতে সহায়ক হবে। গত ২৮ ডিসেম্বর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়, যা এক সপ্তাহের মধ্যেই সহিংস রূপ নেয়। রেজা পাহলভির আহ্বানে গত বৃহস্পতি ও শুক্রবার হাজার হাজার মানুষ রাজপথে নামলেও নিরাপত্তা বাহিনী কঠোরভাবে আন্দোলন দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব ঘটনায় ২,০০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে ইরান সরকার বলছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্পষ্ট না। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি জানান, তিনি ইরানে ফিরে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। ভবিষ্যতে কে দেশটির নেতৃত্ব দেবেন সে সিদ্ধান্ত ইরানের জনগণই নেবে বলেও মন্তব্য করেন তিনি। আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে কূটনীতি ও অর্থনীতি চাপ প্রয়োগ দুয়েরই স্পষ্ট ইঙ্গিত মিলছে। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যারা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হবে না তাদের ওপর শুল্ক বসানো হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় দ্বীপটির উপর যুক্তরাষ্ট্রের মালিকানা প্রয়োজন। তবে কোন কোন দেশের উপর এই শুল্ক আরোপ করা হবে বা কোন আইনি ক্ষমতা ব্যবহার করে তা কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভিতরেও বিষয়টি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ট্রাম্পের বক্তব্যের সময়ে মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে যায়। প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানান, স্থানীয় জনগণের মতামত শোনা এবং বিদ্যমান উত্তেজনা কমানোই তাদের সফরের উদ্দেশ্য। এদিকে ডেনমার্ক সতর্ক করে বলেছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জোটের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে গ্রিনল্যান্ডে সীমিত সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব রাজনীতি এখন প্রবল অনিশ্চয়তা ও শক্তির নতুন বিন্যাসের মধ্যে দিয়ে এগোচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা কাঠামোতে যে ভাঙন ধরেছে তা উত্তর আটলান্টিক সহ কৌশলগত জলসীমাগুলোকে আবারও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। সামরিক পথে সাবমেরিনের গোপন তৎপরতা, সামরিক নজরদারি এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা এখন পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে মানববিহীন সামরিক প্রযুক্তিকে ভবিষ্যৎ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।
এরই অংশ হিসেবে উত্তর আটলান্টিক সাগরে প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ রয়্যাল নেভি জানায় হেলিকপ্টারটি তার প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। প্রায় 6 কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত এই প্রকল্প উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ জলসীমায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্দো নকশায় তৈরি প্লাটিয়াস কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সজ্জিত। সফটওয়্যার নির্ভর এই হেলিকপ্টার আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংসম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। সাবমেরিন শনাক্তকরণ, সমুদ্রসীমায় টহল এবং সাবমেরিন বিধ্বংসী অভিযানের জন্য একে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। লিওনার্দো হেলিকপ্টার্সের ব্যবস্থাপনা পরিচালকের মতে, ঝুঁকিপূর্ণ সামুদ্রিক অভিযানে মানববিহীন এই প্রযুক্তি বড় ধরনের পরিবর্তন আনবে। যদিও রাশিয়া পশ্চিমা উদ্বেগকে কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে, তবুও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতে যুক্তরাজ্যের অবস্থানকে আরও শক্তিশালী করছে। সৌদি আরব ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে খনিজ সম্পদ ভিত্তিক বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশটির রাষ্ট্রীয় খনন কোম্পানি মাআদেন। সাম্প্রতিক এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন করে 4টি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা সৌদি আরবের খনিজ সম্পদের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। মাআদেন জানায়, এসব খনি থেকে মোট 78 লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যার পরিমাণ প্রায় 2,21,000 কেজি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্জনের ফলে বিশ্বমানের স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মাআদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে কোম্পানিটির লক্ষ্য ছিল প্রায় 90 লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা, তবে বার্ষিক হিসাব নিকাশের কারণে চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পরিমাণ স্বর্ণ উত্তোলন সম্ভব হয়েছে। এর আগে সৌদির 4টি খনি এলাকা থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরা মাসারাহ খনি থেকে সবচেয়ে বেশি প্রায় 30 লাখ আউন্স স্বর্ণ পাওয়া গেছে। উরুক ও উম্মু আসসালাম খনি থেকে মিলেছে প্রায় 16,70,000 আউন্স। নতুন খনি ওয়াদি আল জাউ থেকে প্রথমবারের মতো প্রায় 30,80,000 আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। মাআদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল সঠিক পথে এগোচ্ছে। তিনি আরও জানান, স্বর্ণ অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বাড়বে। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত শাসক নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক মারিয়া করিনা মাচাদো গণতন্ত্রের জন্য লড়াই করে 2025 সালে জিতেছেন নোবেল শান্তি পুরস্কার। পুরস্কার জয়ী হিসেবে নাম ঘোষণার পরই সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর ইচ্ছা পোষণ করলেন পুরস্কার ভাগাভাগির। অবশেষে নিজের ইচ্ছা পূরণ করলেন মাচাদো। মার্কিন স্থানীয় সময় 15 জানুয়ারি হোয়াইট হাউসে গিয়ে 2025 নোবেল শান্তি পুরস্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে। তুলেছেন ছবি। এরপর সম্মানসূচক অর্জিত নোবেল পুরস্কারের মেডেলটি সেখানে রেখেই বের হয়ে এলেন মাচাদো। এরপরই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নানা প্রশ্ন। কেন সেকেন্ড হ্যান্ড পুরস্কার নিলেন ট্রাম্প? সরাসরি এই প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মাচাদো আমাকে বলেছেন, আপনি 8টি যুদ্ধ থামিয়েছেন। এই পুরস্কারের দাবিদার আপনার থেকে বেশি কেউ নয়। আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে উনি খুবই দয়ালু। আমরা আবারও কথা বলবো। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমার কাজের স্বীকৃতি হিসেবে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধাবোধের কি চমৎকার এক নিদর্শন। আর মাচাদো বলেন, মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দেওয়া ছিল ভীষণ আবেগঘন এক মুহূর্ত। ট্রাম্প এটার যোগ্য। নোবেল পুরস্কার তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর নিয়েও উঠেছে প্রশ্ন। এর উত্তরে অসলো ভিত্তিক নোবেল পিস সেন্টার তাৎক্ষণিকভাবে জানিয়েছে, নোবেল মেডেল এভাবে হস্তান্তর বা ভাগ করে নেওয়া যায় না। এক্সে তারা লিখেছে, একটি মেডেলের মালিকানা বদল হতে পারে, কিন্তু নোবেল বিজয়ীর খেতাব কখনো বদলায় না। পদক, ডিপ্লোমা বা পুরস্কার মূল্য যাই হোক না কেন, মূল বিজয়ীর নামই কেবল নোবেল পুরস্কার প্রাপক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি তার পদক, ডিপ্লোমা বা অর্থ দিয়ে কি করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনো নিষেধাজ্ঞা নেই। ট্রাম্পের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়ে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় মাচাদোর হাতে দেখা যায় ট্রাম্পের নাম লেখা একটি ব্যাগ। যদিও এই উপহার হস্তান্তরকে মাচাদোর রাজনৈতিক পরিকল্পনা হিসেবে দেখছে বিভিন্ন গণমাধ্যম। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নোবেল পুরস্কারের বিনিময়ে হয়তো ভেনেজুয়েলার নেতৃত্ব চেয়েছিলেন মাচাদো, কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের কাছ থেকে কোনো স্পষ্ট বার্তা মেলেনি। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকির পর মাচাদোর এই আচরণে হতাশ নরওয়ের আইন প্রণেতা।
নরওয়ের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা ও অসলোর সাবেক মেয়র রেমন্ড জোহানসেন ফেসবুকে লিখেছেন, এটি অবিশ্বাস্য রকম লজ্জাজনক ও ক্ষতিকর। পুরস্কার দেওয়া এতটাই রাজনীতিকরণ হয়ে গেছে যে এটি শেষ পর্যন্ত শান্তি পুরস্কারের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করতে পারে। নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির নেতা ও পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র কিস্টে বার্কস্টো বলেছেন, এভাবে পুরস্কার বিলিয়ে দেওয়াটা অযৌক্তিক ও অর্থহীন। মাচাদো বেশ ইতিবাচক কথা বললেও ছবি তোলা আর ট্রাম্পের নাম খোদাই করা উপহারের ব্যাগ ছাড়া তিনি আসলে কি পেলেন তা অস্পষ্ট। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে ভেনেজুয়েলার নেতৃত্বে বসার যে স্বপ্ন মাচাদো দেখছেন তা আপাতত পূরণ হচ্ছে না। বৈঠকের শুরুতে লেভিট জানান, প্রেসিডেন্ট এই বৈঠকের জন্য উন্মুক্ত ছিলেন। মিস মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য এক অদম্য ও সাহসী কণ্ঠস্বর। বৈঠকের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ভেনেজুয়েলা পরিচালনার মতো পর্যাপ্ত সমর্থন মাচাদোর নেই। বৈঠকের পরও তার সম্পর্কে ট্রাম্পের মূল্যায়ন বদলায়নি। মেগা অস্ত্র চুক্তির হিসাবে দেখলে সুদানের সামরিক বাহিনীর কাছে পাকিস্তানের জেট ও অস্ত্র বিক্রির প্রস্তাবিত $1.5 বিলিয়ন চুক্তিটি খুব বড় নয়। এর আসল গুরুত্ব অঙ্কে নয়, প্রেক্ষাপটে। রয়টার্সের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতেই এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। প্রায় 3 বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেখানে এই অস্ত্র সরবরাহ বদলে দিতে পারে পরিস্থিতি। অর্থাৎ চুক্তির অঙ্ক তুলনামূলক কম হলেও চলমান সংঘর্ষে এটি সুদানের শক্তির ভারসাম্যে ফেলতে পারে বড় প্রভাব। হাজার হাজার প্রাণহানি আর লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার এই ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে RSF যোদ্ধাদের বিরুদ্ধে সংঘর্ষ, ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি শিশুরাও। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সুদানের এই আলোচনাধীন অস্ত্র চুক্তি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, এটি সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ, যা মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে দেশটির সামরিক সরঞ্জামের উপস্থিতি এবং প্রভাব যে ক্রমেই বাড়ছে তা স্পষ্ট তুলে ধরে। গত কয়েক বছরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে পাকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে এমন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যে ঐতিহ্যগতভাবে পাকিস্তানের সামরিক ভূমিকা মূলত আরব মিত্রদের প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই সীমিত ছিল, কিন্তু এখন সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে। নতুন চুক্তি ও চলমান আলোচনার মাধ্যমে পাকিস্তান একদিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরবরাহকারীতে পরিণত হতে পারে, অন্যদিকে সংঘাতপূর্ণ এলাকায় শক্তির ভারসাম্য প্রভাবিত করার সক্ষমতাও অর্জন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, আরব বিশ্বে বিদ্যমান বিভক্তির কারণে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে পাকিস্তানকে, নইলে একটি পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে অন্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। আরব বিশ্বে পাকিস্তানের সামরিক প্রভাবের এই পরিবর্তনের মূল কারণ গত সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। ইসরায়েল কাতারে বোমা হামলা চালানোর কয়েক সপ্তাহের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অঞ্চল জুড়ে জন্ম দিয়েছে বড় এক প্রশ্নের। আরব বিশ্ব ভাবতে শুরু করেছে, ঐতিহ্যগতভাবে উপসাগরীয় দেশগুলো যে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার নির্ভরতার মূল ভিত্তি মনে করত, তা এখন কতটা বাস্তবসম্মত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশকারী দেশগুলোর একটি সৌদি আরব। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব মূলত মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তিতে সজ্জিত একটি বড় ও অত্যাধুনিক বিমান বাহিনী পরিচালনা করছে। এরই মধ্যে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত 48টি F-35 যুদ্ধ বিমানের চাহিদা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আদিল সুলতান বলেন, ভূ রাজনৈতিক পরিবর্তনশীলতার মধ্যে সৌদি আরব তার প্রতিরক্ষা সরবরাহকারীদের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করতে পারে। তবে ঐতিহ্যবাহী মিত্র এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকায় পাকিস্তান সৌদি আরবের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার। যদি সৌদি আরব F-17 বিমান কেনে, তবে দুই দেশের বিমান বাহিনীর আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এতে দুই দেশই লাভবান হবে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ISPR বলছে, সৌদি আরবের পাশাপাশি JF-17 জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইরাকও। JF-17 থান্ডার একটি হালকা ও সব ধরনের আবহাওয়ায় ব্যবহারযোগ্য বহুমুখী যুদ্ধ বিমান। এটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC ও চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন CAC। এই বিমানের 58% উৎপাদন হয় পাকিস্তানে, 42% চীনে। পাকিস্তান তৈরি করে বিমান ফ্রেম আর চীন সরবরাহ করে এভিওনিক্স। ব্লক 3 হলো JF-17 এর সর্বাধুনিক সংস্করণ, যা 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত। এটি আকাশে ও ভূমিতে দুই ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এতে আধুনিক এভিওনিক্স, উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে। কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে JF-17 যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। বর্তমানে আজারবাইজান, নাইজেরিয়া ও মিয়ানমার এই বিমানের অপারেটর। তবে বিশ্লেষকদের মতে গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘর্ষের পর JF-17 এর প্রতি আগ্রহ আরও বেড়েছে। একটি JF-17 যুদ্ধ বিমানের দাম প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলার। কম দামের কারণে এটি বহু দেশের বিমান বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণীয়, বিশেষ করে যারা সীমিত বাজেটে ভালো যুদ্ধ বিমান খুঁজছে। তাদের জন্য এটি পশ্চিমা নির্মাতাদের সমমানের বিমানের তুলনায় অনেক সাশ্রয়ী ও কার্যকর বিকল্প। বিভিন্ন সূত্রে জানা গেছে, সৌদি আরব ও ইরাকের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সুদানের প্রস্তাবিত চুক্তিতেও JF-17 অন্তর্ভুক্ত থাকতে পারে। লিবিয়ার বিদ্রোহীদের কাছেও এই জেট বিক্রির পরিকল্পনা করছে পাকিস্তান। আরব বিশ্বের বাইরেও JF-17 এর প্রতি আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও এই যুদ্ধ বিমানে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সামরিক ক্লায়েন্টের সংখ্যা যত বাড়ছে, দেশটিকে তত বেশি সতর্ক পদক্ষেপ নিতে হবে, সমন্বয় রাখতে হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক স্বার্থের সঙ্গেও। সুদানে পাকিস্তান থেকে সরবরাহকৃত জেট ও অস্ত্র সশস্ত্র বাহিনীর হাতে যাবে, যাদের সমর্থন করছে সৌদি আরব। অন্যদিকে সুদানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের আধা সামরিক বাহিনী RSF-কে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করছে। তবে এই অভিযোগ বারবার অস্বীকার করেছে আবুধাবি। লিবিয়ায় গত ডিসেম্বরে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে $4 বিলিয়ন একটি চুক্তি করেছে পাকিস্তান। লিবিয়ার উত্তরের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে এই হাফতারের সেনাবাহিনী। সুদানের সেনাবাহিনী, যার কাছে পাকিস্তান অস্ত্র সরবরাহ করবে, আগে হাফতারের বিরুদ্ধে RSF-কে সাহায্য করার অভিযোগ তুলেছিল। এদিকে সাম্প্রতিক সপ্তাহে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। রিয়াদ দাবি করছে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করছে আবুধাবি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দেশটি। রিয়াদ ভিত্তিক কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী ফেলো উমর করিম বলেন, এই পটভূমিতে পাকিস্তানের পক্ষে বিরোধী পক্ষের কাছে একই অস্ত্র ব্যবস্থা বিক্রি করা সহজ হবে না। তার মতে, সৌদি আরব যে পাকিস্তানি জেটগুলোতে আগ্রহ দেখাচ্ছে, সেগুলো সম্ভবত সুদানের সামরিক বাহিনীর জন্য। পাকিস্তান এয়ারফোর্সের সাবেক অফিসার সুলতান বলেন, JF-17 সুদানের সেনাবাহিনী এবং লিবিয়ার বিদ্রোহীদের জন্য কার্যকর সুবিধা দিতে পারে। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি হওয়ায় এটি ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে। বিশ্লেষকরা বলছেন, JF-17 পাকিস্তানের অস্ত্র রপ্তানিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করাচি ভিত্তিক ব্রোকারেজ ও গবেষণা প্রতিষ্ঠান K-Trade-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যুদ্ধ বিমানের পাশাপাশি রপ্তানি করছে ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান, নৌযান এবং ছোট অস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট SIPRI জানায়, বিশ্বের বড় অস্ত্র আমদানিকারকদের মধ্যে একটি পাকিস্তান। দেশটির বেশিরভাগ অস্ত্র আসে চীন থেকে, তবে বছরে তাদের অস্ত্র রপ্তানি $50 মিলিয়ন কম। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশের অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। মাত্র $13 মিলিয়ন থেকে এই সংখ্যা ছাড়িয়েছে $400 মিলিয়ন। পাকিস্তান যখন অর্থনীতি স্থিতিশীল করতে এবং কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে কাজ করছে, তখনই JF-17 জেট বিক্রির সম্ভাবনার খবর সামনে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার পাশাপাশি চীন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, অস্ত্র রপ্তানি আমাদের আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরতা কমাতে পারে। আমাদের বিমানগুলোর এত চাহিদা আসছে যে 6 মাসের মধ্যে পাকিস্তানের IMF এর উপর নির্ভরতা কমতে পারে।
ক্রমেই বিভক্ত হচ্ছে বিশ্ব। বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের তীব্র প্রতিযোগিতার মধ্যে সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। SIPRI বলছে 2024 সালে বিশ্বের মোট অস্ত্র বিক্রির 43% যুক্তরাষ্ট্রের, 6% নিয়ে চতুর্থ স্থানে চীন। দেশটির 2/3 অস্ত্র আমদানি করে পাকিস্তান। নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত পাকিস্তান এয়ারফোর্সের এক কর্মকর্তা বলেন, যে কোনো JF-17 বিক্রিকে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং কৌশলগত বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা উচিত। প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্লেষক আমির হুসেইন একমত পোষণ করে বলেন, পাকিস্তান মার্কিন নির্মাতাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে না। ওয়াশিংটন ভিত্তিক ভূ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা দ্য এশিয়া গ্রুপের অংশীদার উজাইর ইউনুস বলেন, পশ্চিমা প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলগুলো অদূর ভবিষ্যতে চাপের মুখোমুখি হবে। এই কারণেই এখন এমন বৈচিত্র্যের দিকে ঝুঁকি নেওয়া হচ্ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।